বলতো এই সিজনে ট্রান্সফার মার্কেটে আমরা অনেক দিন পর আমাদের কলকাতার দুই প্রধানকে যথেষ্ট পরিমাণে রেষারেষি করতে দেখছি। শুধুমাত্র প্লেয়ার সিগনেচার হওয়া না, একজন প্লেয়ারকে কেন্দ্র করে এআইএফএফের টপ বডি অবধি পৌঁছে যাওয়া, লিগাল ব্যাটেল করা, এবং তার পাশাপাশি ট্রান্সফার মার্কেটে এই সিজনে যা হয়েছে যে প্রচুর প্লেয়ারের সাথে কিন্তু দুটো ক্লাবই একইভাবে লিঙ্কড আপ হয়েছে। কিন্তু অবশ্যই যখন ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাবে তখন সবাই খাতা কলম নিয়ে বসবে যে কে কতটা প্রফিট করতে পারলো, কে কতটা গেন করলো, কার কতটা লস হলো, কে কত কাছাকাছি থেকে প্লেয়ার হাতছাড়া করেছে। আর তার থেকেও বড় কথা যে সেই প্লেয়ারকে নিয়ে আসার পর ওভারঅল সিজনে আমার টিমের কতটা লাভ হচ্ছে, দুটো টিমের ফ্যানরাই কিন্তু ক্যালকুলেট করতে বসবে। কারণ শুধুমাত্র তো ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার সিগনেচার করিয়ে লাভ নেই। আলটিমেট যেটা মেন টার্গেট, যে সিজনের শেষে সাকসেসটা দরকার, যে কতটা ম্যাক্সিমাম সাকসেস আমি অ্যাচিভ করতে পারছি সেই প্লেয়ারকে সিগনেচার করিয়ে। কিন্তু যাই হোক, আমাদের যতক্ষণ ট্রান্সফার উইন্ডো ওপেন থাকে বা ভালো ফ্রি প্লেয়ার সিগনেচার করানোরও যতক্ষণ সুযোগ থাকে, আমরা সেই সময়টাকে এনজয় করি। আর এই গত কয়েক দিনে বা সপ্তাহে যে প্লেয়ারটাকে নিয়ে ট্রান্সফার উইন্ডো মোটামুটি দুদিকে ভাগ হয়ে রয়েছে, সেটা হচ্ছে অ্যালেক্স সাজি। হ্যাঁ, নিশ্চিতভাবেই তাকে নিয়ে কথা বলবো, কালকে রাত্রিরেও বলেছিলাম। আর ইস্টবেঙ্গলের সাথে কেন আবারও অনেক দিন পর কথা বলছি, তার এটাই রিজন যে আজ থেকে বহু দিন আগে বা বহু মাস আগে কিন্তু শোনা গেছিল যে অ্যালেক্স সাজির সাথে ইস্টবেঙ্গলের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনসও এগ্রি হয়ে গেছে। শুধুমাত্র অ্যালেক্স সাজি না, তার ভাই অ্যালান সাজি, সেই প্লেয়ারটাকেও নাকি ইস্টবেঙ্গল পেতে চলেছে ইউথ টিমের জন্য। বাট পরে অ্যালান সাজি এফসি গোয়াতে জয়েন করে, এবং অ্যালেক্স সাজি কী করবে এখনও অবধি জানা যাচ্ছে না। তো অ্যালেক্স সাজিকে নিয়েও আজকের ভিডিওতেই কথা বলবো। তার পাশাপাশি ইস্টবেঙ্গলের আর কী কী টার্গেটস রয়েছে, কী কী হতে পারে লাস্ট এই 3টে দিনে, বা স্পেশালি আমি 31 অগস্টটাকে খুব একটা টার্গেট ডে ধরছি না। যা কিছু কনফার্মড হয়ে যাওয়া সেটা 30 তারিখের মধ্যেই হয়ে যাবে, কারণ 31 তারিখে বাকি যা পেপার ওয়ার্কস রয়েছে, ফর্মালিটিস রয়েছে, সেটা ক্লাবগুলো কমপ্লিট করবে। তো যেভাবে অন্ততপক্ষে এই সিজনে ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গলকে ব্যস্ত থাকতে দেখা গেছে, কখনোই কিন্তু উইন্ডোর শেষ দিনটাকে খুব বেশি ব্যস্ত করে রাখার চেষ্টা ক্লাবে যারা রয়েছেন রিক্রুটমেন্টে দায়িত্বে তারা করবেন না। তার পাশাপাশি দু একটা আরও ছোটো ছোটো ব্যাপার রয়েছে, শেয়ার করবে। যেমন প্রথমটা হচ্ছে যে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু কোঝিকোড গেছে একটা চ্যারিটি ম্যাচ খেলার জন্য। সুপার লিগ কেরালার যারা অলস্টার একটা টিম আসছে, সেই টিমটার এগেনস্টে মোহামেডান স্পোর্টিং খেলবে। পুরো টিম নিয়েই গেছেন কোচ, এই ক্ষেত্রে সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার, বিদেশি প্লেয়ার সবাই গেছে। তো এই ম্যাচের যা কিছু টাকা উঠে আসবে, সেই টাকাটা কিন্তু কেরালার যে ওয়েনারে বন্যা হয়েছে, সেই বন্যা দুর্গতদের জন্যই সেই টাকাটাকে দেওয়া হবে। তো যথেষ্ট ভালো উদ্যোগ। এই ধরনের ম্যাচ আরও বেশি বেশি করে হোক, সেখানে কখনোই কম্পিটিশন থাকবে না, একদমই ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে ম্যাচ হবে, এবং ম্যাক্সিমাম যেন এখান থেকে একটা টাকা জেনারেট করে তারা বন্যা দুর্গতদের পাশে তুলে দিতে পারেন। এবার যেটা ব্যাপার যে ইস্টবেঙ্গল এরপরে কি রয়েছে, ইস্টবেঙ্গলের ট্রান্সফার মার্কেটে আর কি পড়ে রয়েছে, ইস্টবেঙ্গল সমর্থকরা কী কী এক্সপেকটেশন রাখতে পারে বা কী কী জিনিস আসতে পারে। দেখো, প্রথম কথা হচ্ছে যে প্রথমে বুঝতে হবে যে ইস্টবেঙ্গলের ডিমান্ডটা কোথায় রয়েছে। চিতভাবে ডিমান্ডটা হচ্ছে ডিফেন্স লাইনে। আনোয়ার আলী এসে যাওয়ার পর একটা ডিফেন্স লাইন তো অবভিয়াসলি স্ট্রং হয়েছে, কিন্তু আনোয়ার আলীর ফিউচার কী রয়েছে, ভার্ডিক্ট কী আসবে, তার উপরে অনেক কিছু ম্যাটার নির্ভর করছে। যাকে সেসব নিয়ে এখন কথা বলতে চাই না, সেটা যখন পিএসসির ভার্ডিক্ট বেরিয়ে আসবে তখন সেটা নিয়ে ইন ডিটেলসে কথা বলা যাবে। কিন্তু মেনলি যেটা হচ্ছে সাইড ব্যাকের প্রবলেম। নিশু কুমার কলকাতায় ফিরে এসেছে, তার আপাতত 1 মাসের মতো একটা রিহ্যাব রয়েছে, সেটা কলকাতাতেই সে করতে চায়, এবং টিমের সাথে যে কন্ডিশনিং ট্রেনিংগুলো রয়েছে সেগুলো সে কভার করতে চায়। সেই কারণে বাড়ি থেকে মোটামুটি তার যা প্রাইমারি রেস্ট ছিল সেটাকে কাটিয়ে ফিরে এসেছে, এবং খুব তাড়াতাড়ি রিকভারি কমপ্লিট করে 1-1.5 মাস পর নিশু কুমার ফিরবে। লেফট ব্যাকের জায়গাতে মার্ক জোথানপুয়া ভালো খেলছে, অ্যান্ড অবভিয়াসলি তার সাথে নিশু কুমার ফিরে আসবে। কিন্তু এই ক্ষেত্রে লেফট ব্যাকের ডিমান্ডটা শুরু থেকে রয়েছে, এবং সেখানে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি একটা লং টাইম টার্গেট ছিল। বাট ভিঘ্নেশ ফাইনালি চেন্নাই এফসিতেই সাইন করেছে। ইস্টবেঙ্গল শেষ মুহূর্ত অবধি ট্রাই করার পরেও কিন্তু ভিঘ্নেশকে সাইন করাতে পারেনি। উল্টো দিকে যদি ইস্টবেঙ্গলের আপাতত যে টার্গেটে ইস্টবেঙ্গল রয়েছে, যেখানে কোথাও হতে পারে সেই ডিলটা, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি থেকে রোশন নাওরেম সিং। দেখো, বেঙ্গালুরুর বহু প্লেয়ারের দিকে অলওয়েজ ইস্টবেঙ্গলের টার্গেট থাকে থ্রু কার্লোস কোয়াদ্রা, যেহেতু তিনি টিমটাকে চেনেন, জানেন, বিভিন্ন প্লেয়ারকে তিনি ইউথ ফুটবল থেকে নারিশ করে সিনিয়র ফুটবলে নিয়ে এসেছিলেন, এবং সেই ক্ষেত্রে তার টাচটা কিন্তু বহু প্লেয়ারের সাথে খুব ভালো রয়েছে। আগেও শোনা গেছিল যে সুরেশকে ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল, কিন্তু এই ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে সুরেশের কন্ট্রাক্ট এতদিনের রয়েছে, লাস্ট সিজনে এক্সটেনশন হয়েছে, আর টিমের সবথেকে নির্ভরযোগ্য ইন্ডিয়ান মিডফিল্ডার। তো সেই জায়গাতে সুরেশকে কিন্তু কখনোই বেঙ্গালুরু কোনো ক্লাবেই ছাড়বে না, সেটা তারা ছাড়েনি। কোনো রকম ইন্টারেস্টই তারা দেখায়নি যে এই প্লেয়ারটা রিলেটেড আমরা কথা বলতে চাই। কিন্তু হ্যাঁ, রোশন নাওরেম সিং হয়তো ডুরান্ডে পুরো চান্স পেয়েছে, একদম পরপর সবকটা ম্যাচ খেলেছে, ভালো খেলেছে। ও যখন বাদিক থেকে যে কোনো মুহূর্তে বল নিয়ে উঠে যায়, ওর অ্যাটাকগুলো কিন্তু দেখার মতো হয়, ওর ক্রসগুলো দেখার মতো হয়। সেট পিস নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। আমাদের ইন্ডিয়ান ফুটবলে যে কজন ভালো সেট পিস টেকার রয়েছে,
মোটামুটি যাদের ন্যাশনাল টিমেও খেলা হয়ে গেছে তার মধ্যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আপাতত রোশন নারায়ণ কিন্তু ইস্টবেঙ্গলের টার্গেটে রয়েছে, তবে পুরোটাই ডিপেন্ড করছে বেঙ্গালুরুর ওপর। 2 বছর চুক্তি বাকি রয়েছে, তো সেই জায়গাতে তারা তাকে ছাড়বে কি না। রোশন নারায়ণকে কিন্তু অনেক বেশি করে জারাগোজা তিনি ইউজ করেছেন, এবার জারাগোজার সাথেও কিন্তু কার্লোস কোয়াদ্রাতের সম্পর্ক ভালো। যদি এখানে একদম পার্সোনাল লেভেলে কথাবার্তা বলে দুদিনের মধ্যে একটা ডিলকে কিছু এগ্রি করানো যেতে পারে বা কিছু একটা হতে পারে, তাহলে চান্স থেকে যাচ্ছে। আদারওয়াইজ যেহেতু বেঙ্গালুরুতেও খুব বেশি লেফট ব্যাক বা লেফট উইং ব্যাকের অপশনস নেই, সেই ক্ষেত্রে বেঙ্গালুরু কতটা ইস্টবেঙ্গলের যে ডিমান্ড রয়েছে বা ইস্টবেঙ্গলের যে আপাতত কি বলবো তাকে নিয়ে একটা অল আউট যাওয়া রয়েছে সেটাকে এগ্রি করবে, একটা বড় কোশ্চেন থেকে যাচ্ছে। বাট ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে রোশন নারায়ণ সিংয়ের জন্য মার্কেটে রয়েছে, ভীষণভাবে তাকে পাওয়ার জন্য অল আউট ঝাঁপিয়েছে। বাট ফাইনালি দেখা যাক এই প্লেয়ারটা আসে কিনা। এলে আমি বলবো যে ওভারঅল টিমটার লেফট জোনটা কিন্তু ভীষণভাবে স্ট্রং হয়ে যাবে। উইং ব্যাক হিসেবে ব্যবহার করা হোক, ফুল ব্যাক হিসেবে ব্যবহার করা হোক, আর যদি কখনো মনে হয় যে মাহেশ বা নন্দা কোনো ম্যাচে হয়তো একটু ডাউন হয়ে গেল, আমি অ্যাজ আ উইঙ্গার ইউজ করব, সেটাতেও কিন্তু রোশন নারায়ণ সিং ভীষণভাবে টিমকে বেনিফিট দেবে। সো ওভারঅল এই প্লেয়ারটা ঢুকলে কোয়ালিটি নিশ্চিতভাবেই কিন্তু আপগ্রেড হবে। বাট ফাইনালি যে প্লেয়ারের দিকে আমার মনে হয় যে বাংলার 2 প্রধানের ফ্যানরা সব থেকে বেশি তাকিয়ে রয়েছে যে আলটিমেট আসবে কোথায়, আদৌ কি কোথাও আসবে, না এলেই বা কেন আসবে না, এই যে বিভিন্ন কোশ্চেন অ্যারাইজ করেছে, সেটা হচ্ছে অ্যালেক্স হাজিকে কেন্দ্র করে। দেখো এই প্লেয়ারটাকে নিয়ে আমার আর নতুন করে তার কোয়ালিটি সম্বন্ধে বলার কোনো দরকার নেই, এবং দীর্ঘদিন ধরে আমরা জানি, যেটা দিয়ে শুরু করলাম, যে অ্যালেক্স হাজি এবং তার ভাই অ্যালেন সাজি দুজনকেই সিগনেচার করানোর একটা বিরাট বড় চান্স কিন্তু ইস্টবেঙ্গলের কাছে ছিল, সেটা তৈরিও হয়ে গেছিলো। কিন্তু শুরু থেকে আশিস নেগি হোক বা মার্কাস হোক, তারা প্রত্যেকেই কিন্তু জানিয়েছিল যে অ্যালেক্স হাজি এবং আব্দুল রাবি এই দুজন প্লেয়ার কিন্তু পিএসসিতে যেতে পারবে না, এই দুজন প্লেয়ারকে ফ্রিতে কোনো ক্লাব সই করাতে পারবে না। বাকি প্লেয়ারদের সাথে যাই হোক না কেন, এই দুজন প্লেয়ারের যে স্যালারি, সেই স্যালারি কিন্তু মিটিয়ে রেখে দেওয়া হয়েছে। যেহেতু অ্যালেক্স হাজির ডিল 2025-এ শেষ এবং আব্দুল রাবির ডিল 2026-এ শেষ, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এদের ক্লিয়ার করে রেখে দিয়েছিল, এবং এদের স্যালারিও কিন্তু অ্যাপারেন্টলি যারা এর আগে বেরিয়ে গেছে, সেটা সানা হোক, ইয়াসির হোক, নিখিল পূজারি হোক, অ্যান্ড আদার্স যে কেউ হোক, তাদের থেকে অনেক 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 অনেকটাই কম। তো সেই কারণে কিন্তু ওদের স্যালারি মিটিয়ে রাখতে ক্লাবের খুব একটা অসুবিধা হয়নি, ক্লাবের যাই সিচুয়েশন হয়ে যাক না কেন। তাহলে কোথায় আসা ছিল ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল ফ্যানেদের, যে আলটিমেট যদি হায়দ্রাবাদ এফসি আইএসএলে খেলতে না পারে, যদি ইনভেস্টার ইস্যু নতুন করে না মেটে, যে নতুন কোনো কোম্পানি তাদেরকে টেক ওভার করলো না, তাহলে কিন্তু এই প্লেয়াররা, বিশেষ করে অ্যালেক্স হাজি যে মেনলি টার্গেটেড, সেই প্লেয়ার কিন্তু পিএসসিতে যাবে। কারণ সেই ক্ষেত্রে তার একটা লাইভলিহুডের প্রশ্ন থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার কেরিয়ারের প্রশ্ন থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার গেম টাইম থাকবে না, তার কোনো রকমভাবে ফুটবল অ্যাক্টিভিটিস থাকবে না। সেই জায়গাতে পিএসসি হয়তো ভার্ডিক্ট দিতে পারে, যেটা আমরাও এক্সপেক্ট করেছিলাম। এর আগে অনেক ভিডিওতে কথা বলেছি, পুরোনো ভিডিও খুঁজে নিতে পারো। সেখান থেকে পিএসসি যদি ভার্ডিক্ট দেয় যে অ্যালেক্স হাজি অ্যাজ আ ফ্রি প্লেয়ার সে হায়দ্রাবাদ থেকে বেরোতে পারে, তাহলে ইস্টবেঙ্গল তাকে সই করাতে পারে। এবং ইস্টবেঙ্গল বহু মাস আগে কিন্তু প্লেয়ারটার সাথে পার্সোনাল লেভেলে তার এজেন্টের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রিও নাকি করে রেখে দিয়েছিল, যে পরবর্তীতে তাকে সই করাতে খুব একটা প্রবলেম হবে না। একদম যদি সেটা উইন্ডোর শেষের দিকেও হয়, যাতে আর কোনো কাঠখড় পড়াতে না হয়, তাকে ইজিলি পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এরপরে অবশ্যই আনোয়ার আলী জয়েন করেছে। আনোয়ার আলী যোগ দেওয়ার পর অনেকগুলো ট্রেনিং সেশন পেয়েছে, আর নিশ্চিতভাবে এখানে কোচ নতুন করে তিনি ফরমেশনও ঠিক করেছেন। ভার্ডিক্ট কী আসবে তার উপরে যা কিছু ম্যাটার করবে সেটা পরের ব্যাপার। কিন্তু যেটা মেন ব্যাপার তৈরি হয়েছে, যে আরও একজন ইন্ডিয়ান ডিফেন্ডার অর্থাৎ লালচুং নুঙ্গা, তার কিন্তু ভীষণভাবে ফর্মে একটা ডাউনফল এসেছে, এবং সেই জায়গাতে ইস্টবেঙ্গলের যে ডিমান্ড, সেটা কিন্তু হঠাৎ করে আবার বেড়ে গেছে। আনোয়ার আলী আসার পর এই মাসেরই ওই 10-11 তারিখ করে বলেছিলাম যে আর হয়তো অ্যালেক্স হাজির জন্য ইস্টবেঙ্গল নাও যেতে পারে। কারণ রীতিমতো অ্যালেক্স হাজি নিজের পুরো কেরিয়ারটাতে 85 থেকে 90% ম্যাচ কিন্তু খেলেছে অ্যাজ আ সেন্টার ব্যাক। তো নিজেকে সে সেন্টার ব্যাক হিসেবেই দেখতে চাইছে। যতজন কোচ তাকে ইউজ করেছেন, সেটা গোকুলাম কেরালা হোক, সেটা হায়দ্রাবাদ হোক, সেটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হোক, যেখানেই হোক না কেন, তাকে কোচরা কিন্তু ইউজ করেছেন মেনলি সেন্টার ব্যাক হিসেবে। এবং যখন প্রয়োজন পড়েছে যে প্লেয়ারটা রাইট ব্যাকেও খেলতে পারে, তাকে রাইট ব্যাকে ইউজ করা হোক, বা মোটামুটি 3 ব্যাক সিস্টেমে যদি কোনো সময়ে ফরমেশন গিয়ে থাকে, তাহলে তাকে রাইট সেন্টার ব্যাক করা হোক, যে ডিফেন্সের কাজও করবে এবং প্রয়োজন
মাফিক সে ওপরের দিকে উঠে যাবে, যেটা ভালো করে ন্যাচারালি অ্যালেক্স হাজি। তাহলে অ্যালেক্স হাজি এই মুহূর্তে নিজের কেরিয়ারটাকে অ্যাজ আ সেন্টার ব্যাক দেখতে চাইছে, এবং আমাদের দেশের ডিফেন্ডারদের কিন্তু ডিমান্ড অলওয়েজ থাকে। প্রত্যেকটা টিমে 3 থেকে 4 জন করে ইন্ডিয়ান ডিফেন্ডার ক্লাবগুলো রাখার চেষ্টা করে। এই মুহূর্তে হয়তো হচ্ছে না, যেহেতু ভালো প্লেয়ারের সংখ্যাটাও আস্তে আস্তে কমে আসছে। সেই জায়গা থেকে অ্যালেক্স হাজি নিজেকে সেন্টার ব্যাক হিসেবে দেখতে চায়। রাইট ব্যাক পজিশনে ইস্টবেঙ্গলের রাকিব রয়েছে, রাইট ব্যাক পজিশনে প্রভাত লাকড়া রয়েছে। রাকিবকে কার্লোস কোয়াদ্রাত ভীষণভাবে পছন্দ করেন, প্রভাত লাকড়ার পোটেন্সিয়াল দেখেই তাকে সই করানো হয়েছে। তো দুটো অপশনস রয়েছে। তাহলে এই ক্ষেত্রে লালচুং নুঙ্গার যা ফর্ম, সেটাকে মাথায় রেখে ইস্টবেঙ্গল যদি ফাইনালি আবারও ডেসপারেটলি অ্যালেক্স হাজির জন্য যায়, তাহলে সিচুয়েশন কি হতে পারে? নতুন করে টার্মস অ্যান্ড কন্ডিশনস বা তার যে অফার ছিল সেটা আর নতুন করে রিনিউ করার কিছু নেই। কিন্তু এখানে ব্যাপারটা ফাইনালি থাকবে কিন্তু হায়দ্রাবাদ এফসির কোর্টে, যেটা কালকে রাত্রিরেও কথা বলেছিলাম যে মোহনবাগানের ক্ষেত্রেও যা ব্যাপার, ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার। মোহনবাগানও তাকে অফার পাঠিয়েছে, মোহনবাগানের সাথেও তার কথাবার্তা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে পুরোটা ডিপেন্ড করছে হায়দ্রাবাদ এফসির উপর, যে হায়দ্রাবাদ এই প্লেয়ারটাকে ছাড়বে কি না, হায়দ্রাবাদ কীরকম টিম তৈরি করছে, হায়দ্রাবাদ কি ফিল করছে। আলটিমেট ডিলটা যদি হয়ও, তাহলে কিসের বেসিসে হচ্ছে, আর ডিলটা যদি না হয় তাহলেই বা কেন হলো না, সবটাই কিন্তু আলোচনার বিষয় থাকবে। সবটাই আশা করা যায় যে একটা সময়ে ডিসক্লোজ হবে যে এত ভালো অফার থাকার পরেও আলটিমেট কেন এই প্লেয়ারটাকে দুই প্রধানের কেউই পেলো না। যদি না পায় কেউ, তাহলেও কথা হবে, আর যে পেলো সে কিসের অ্যাডভান্টেজ নিয়ে পেলো সেটা নিয়েও কিন্তু কথা হবে। তো কালকের বিভিন্ন কমেন্টেও কিন্তু রিপ্লাই দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল শুরু থেকেই রেসে ছিল অ্যালেক্স হাজিকে সই করানোর জন্য, অলওয়েজ একটা ফেভারিট পজিশনে ছিল, এখনও অবধি সেই টার্গেটটা রয়েছে। দেখা যাক ফাইনালি কী হয়। মোহনবাগানের ক্ষেত্রেও যা কিছু হবে অবশ্যই রেগুলার বেসিসে কথা বলতে থাকবো, ইস্টবেঙ্গলেরও যা হবে রেগুলার বেসিসে কথা বলতে থাকবো। এই ভিডিওটা এই অবধি। এবার তোমাদের যা যা ওপিনিয়ন তোমরা বলতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।